আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। ভুয়া কাগজ তৈরি করে নারীদের বিদেশে পাচারের সঙ্গে খোদ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালক, সহকারী পরিচালক সহ 4 কর্মকর্তা জড়িত। সঙ্গে ছিলেন 5 রিক্রুট এজেন্সিও। এদের বিরুদ্ধে দুদকে মামলার প্রায় 2 মাস পার হলেও এখনও বহাল তবিয়তে কাজ করছে দোষীরা। বিএমইটির মহাপরিচালক জানান, দ্রুত তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাব্বির হোসেনের ক্যামেরায় দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। প্রশিক্ষণ ছাড়াই ভুয়া পাসপোর্ট নম্বর ব্যবহার করে প্রত্যাগত দেখিয়ে শত শত অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে। দীর্ঘদিন ধরে এসব কাজ করে আসছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, বিএমইটির কর্মকর্তা এবং এজেন্সির মালিকরা। কিভাবে এমন অনিয়ম হচ্ছে তা জানতে বিএমইটির অফিসে যায় আরটিভি। দেখা মিলে সেই উপপরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন সরকারের। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। বাকি দোষী বিএমইটির কর্মকর্তারা আরটিভির উপস্থিতি টের পেয়ে সরে পড়ে। আমি আপনাকে সব দিয়ে দিব, সমস্ত দিয়ে দিব, কিন্তু একটু প্লিজ আমাকে একটু বিএমইটির পর রিক্রুটিং এজেন্সির খোঁজ করে আরটিভি। সেখানেও একই অবস্থা। বাইরের ওয়েবসাইটের ঠিকানায় নেই বেশ কয়েকটি প্রতিষ্ঠান। যাদের খুঁজে পাওয়া যায় তারাও দায় চাপান অন্যের উপর। এটা যদি ভুল করে থাকে, টাইপে ভুল করছে। আমি আপনাকে যেটা আমি আপনাকে সেটা আমি আপনাকে কেন কার নাম কত বলুন, পাসপোর্টে যেটা লেখা আছে আমি আপনাকে এটা প্রমাণ করুন। আমরা সাবমিট করছি ট্রেনিং সেন্টারে সার্টিফিকেট দায়িত্ব। খাদ্য আমার যাইতে পারবো না, যেতে পারে হেরায় বলবো। বিএমইটির মহাপরিচালক বলেন, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ট্রেনিং এর একটা প্রবলেম হয়ে যাচ্ছিল যে তারা রিটার্নি যারা ফেরত প্রত্যাগত, এটা আগের থেকেই অর্ডার করা, তাদের ট্রেনিং লাগবে না। তো তারা রিটার্নি হিসাবে যাচ্ছে ট্রেনিং ছাড়া, এবং সেইখানে 2-1টা ফেক ঢুকে যাচ্ছে। তাদের বিষয় তো কর্তব্যটা আসছে, এটা হচ্ছে পারপাস। আর দ্বিতীয়ত হচ্ছে এজেন্সির বিরুদ্ধে যেটা হচ্ছে যে যখন আমরা প্রমাণিত অভিযোগ পাবো আমাদের প্রশাসনিক কমপ্লিট হবে, তখন আমরা কমপ্লিট করছি। এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান বিশেষজ্ঞরা। যারা এই ধরনের প্রতারক চক্র থাকে তারা অনেক ফেক ডকুমেন্টস দিয়ে কিন্তু অনেক কিছুতে স্বাক্ষর করিয়ে নেয়। সেক্ষেত্রে আমাদের বিএমইটি অনেক ক্ষেত্রে তাদের যে কর্মকর্তারা আছে তারা কিন্তু তাদের নজরের মধ্যে নাও আসতে পারে। তবে এখন যে ডিজিটালাইজেশন করা হচ্ছে সেই ডিজিটালাইজেশন কারণের জন্য ভবিষ্যতে কিন্তু এই ধরনের চ্যালেঞ্জ থাকবে না। যদি কোনো রকম কোনো কর্মকর্তা তার ইচ্ছাকৃতভাবে এই ধরনের কোনো কর্মে জড়িত থাকে তার শাস্তি হওয়া উচিত। ভুয়া কাগজে নারীদের বিদেশে পাচারের অভিযোগে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর 4 কর্মকর্তা এবং 5টি এজেন্সি মালিক ও কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সহকারী পরিচালক স্বপন কুমার রায় বাদী হয়ে মামলাটি করেন। দীপ্ত চন্দ্রপাল, আরটিভি, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। পুরাতন প্রশাসনিক ভবনের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে সোমবার থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। চূড়ান্ত ভোটার তালিকায় 11,911 জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পর্যন্ত জাকসু নির্বাচনে লড়তে 47 ও হল সংসদের জন্য 86 প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। আপনি যে আমাদের কোড অফ কন্ডাক্ট আছে এটা পড়বেন। হ্যাঁ, আপনি যেহেতু প্রার্থী হবেন আপনার দায়িত্বশীল হতে হবে। আর আপনার যারাই দর্শক, এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কি কি পদক্ষেপ নিয়েছে প্রশাসন? বিস্তারিত জানাবেন আমাদের। মারফি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অস্থায়ী নির্বাচন কমিশনের যে অফিস করা হয়েছে সেই অফিসের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। তো দীর্ঘ 33 বছর পর কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই নির্বাচন ছাত্রীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং উৎসাহ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পরে নির্বাচন হওয়ার কারণে কিন্তু তারা উৎফুল্ল এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন
নির্বিঘ্ন সুষ্ঠু করার জন্য তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। ইতিমধ্যে ছাত্র যারা করেছেন ইতিমধ্যে তারা নির্দেশনা দিয়েছেন এবং সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন নিরাপত্তা পেয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সজাগ থাকার কথা বলেছেন তারা। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আজকে যে মনোনয়নপত্র যে গ্রহণ করার শেষ দিন ছিল, তারা 2 দিন আরো বাড়িয়েছেন, বৃহস্পতিবার বাড়িয়েছেন এবং 4টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেশের মৎস্য খাত জাতীয় পরিষদে আরও বেশি আমিষের চাহিদা পূরণে অবদান রাখবে বলে মন্তব্য করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই কথা বলেন তিনি। এছাড়া দেশে মৎস্য সম্পদ সংরক্ষণ এবং মৎস্য চাষে আরও বেশি উৎসাহিত করতে কাজ করছে সরকার। এ সময় 36 জেলার 1,500 মৎস্যজীবীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি মানিক মিয়া এভিনিউ থেকে খামারবাড়ি অভিমুখে যায়। অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছের ডাল ধরি। আমরা অভয়াশ্রম গড়ে তুলে সারা দেশে এই জলাশয়গুলো আছে, সেখানে দেশীয় মাছ রক্ষা করার জন্য আমরা কাজ করে যাব এবং দেশের মানুষের জন্য যে আমিষের যোগান সেটাকে আমরা অবদান রাখবো। বরগুনার তালতলীতে যাওয়ার 38 কিলোমিটারের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার প্রায় 4 লাখ বাসিন্দা ও পর্যটকরা। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন যানবাহন। তাই অবিলম্বে সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। বরগুনা প্রতিনিধি তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। তালতলী উপজেলার একমাত্র প্রবেশপথের সড়কটির বর্তমান অবস্থা দেখে বোঝার উপায় নেই এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক। পুরো সড়কে বড় বড় গর্ত আর খানাখন্দের ছড়াছড়ি। এ পথ দিয়েই প্রতিদিন চলাচল করেন উপজেলার প্রায় 4 লাখ বাসিন্দা এবং কয়েক হাজার পর্যটক। সড়কটির সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের। আর পর্যটকদের আশঙ্কা এর ফলে তালতলীর সম্ভাবনাময় পর্যটন শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তালতলী থেকে এই পর্যন্ত আইতে সময় লাগে আমাকে আধা ঘন্টা, এই জায়গায় আমরা 1.5 ঘন্টায় আসতে পারি না। তালতলী থেকে এই গাড়িগুলো যায় চট্টগ্রাম, ঢাকা, তারপর খুলনার কয়েকটা এলাকার গাড়ি এই জায়গা দিয়ে পরিবহন যাতায়াত করে। যাত্রী ঠ্যাং ভাঙে, হাত ভাঙে, মাথা ফাটে, ডেনার খাওয়া যায়, আডুর খাওয়া যায়, গাড়ি একটার পর একটা পল্লি খাইতেই আছে। ঝুঁকিপূর্ণ রাস্তাগুলো দ্রুত সংস্কারের আশ্বাস এ কর্মকর্তার। আমতলী থেকে সোনাগাড়া পর্যন্ত 38 কিলোমিটার সড়ক। পুরো সড়কটি একটি প্রকল্পে ডিওবিতে অন্তর্ভুক্ত করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং যে অংশটি এই মুহূর্তে বেশি ক্ষতিগ্রস্ত সেই অংশ জরুরি মেরামতের জন্য আমরা একটা এস্টিমেট ঢাকায় পাঠিয়েছিলাম, যেটি অনুমোদন হয়েছে। আমরা খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া চলে যাব। আমরা আশা করছি আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে রাস্তাটি চলাচল উপযোগী হবে এবং মানুষের ওখান থেকে লাঘব হবে। আশ্বাস নয়, দুর্ভোগ নিরসনে প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন দেখতে চান ভুক্তভোগীরা। আবরার মাহি, RTV। দীর্ঘ 4 মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হলেও শুল্ক জটিলতায় খালাস করতে পারছেন না আমদানিকারকরা। এতে করে বড় ধরনের লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা। শুল্ক কমানোর দাবি তাদের। দিনাজপুরের হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। 4 দিন পার হলেও বন্দরে খালাসের অপেক্ষায় পড়ে আছে প্রায় 2681 মেট্রিক টন চাল। আমদানিকারকরা বলছেন, যদি 63% শুল্ক দিয়ে চাল খালাস করা হয় তবে শুল্ক, পরিবহন ও অন্যান্য খরচ সহ প্রতি কেজি চালের মূল্য দাঁড়ায় প্রায় 90 টাকা। আমদানিকারক চাল ছাড় করতে যায় সেক্ষেত্রে 63% ডিউটিতে ছাড় করতে হবে, কিন্তু গতবার যে চাল আমদানি হয়েছিল 2% এআইটি দিয়ে আমদানিকারকরা পণ্য ছাড় করেছে চাল। আমাদের ডিউটির সমস্যার কারণে আমরা এখনো চালের রেট নির্ধারণ করতে পারি নাই। ভারতের 4 দিন ধরে চাল আসছে, এটা খালাস হচ্ছে না ডিউটির কারণে। ডিউটির সঠিক সিদ্ধান্ত এখনো দেয়নি।
হিলি স্থল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হলেও 63% শুল্ক থাকায় তা খালাস করতে পারছে না আমদানিকারকরা, জানান এ কর্মকর্তা। হিলি স্থল কাস্টমস স্টেশনে নন বয়েলড বাসমতি রাইস আসছে, এখনো কেউ বিলম্বিত সাবমিট করে না। যদি এই মুহূর্তে কেউ বিলম্বিত সাবমিট করে সেক্ষেত্রে 63.25% ট্যাক্স দিয়ে তাকে পণ্যটা দিতে হবে। খাদ্য মন্ত্রণালয় থেকে চালের অনুমতি পাওয়ার পর ভারত থেকে চাল আমদানি শুরু করেন আমদানিকারকরা। আবরার মাহি, RTV। গাজীপুরের টঙ্গীতে আইনের তোয়াক্কা না করে বহুতল ভবন সহ নানা স্থাপনা গড়তে ভরাট করা হচ্ছে আবাদি জমি ও পুকুর। এতে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, কমছে কৃষি জমি, হুমকিতে পড়ছে জীববৈচিত্র্য। জমি জলাশয় ভরাট করে প্লট বিক্রি সহ বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করছে স্থানীয় প্রভাবশালী চক্র। অভিযোগ উঠেছে এত কিছুর পরেও নীরব ভূমিকায় আছে স্থানীয় প্রশাসন। টঙ্গী প্রতিনিধি মোহাম্মদ তরিকুল ইসলাম তারেকের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। গাজীপুরের টঙ্গীর পাশে এক সময় ছিল সবুজে ঘেরা ফসলি জমি ও ছোট বড় অসংখ্য পুকুর। কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে এসব জমি জলাশয় ভরাট করে বিক্রি করা হচ্ছে প্লট। পরিকল্পনা করা হচ্ছে বহুতল অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণের। এমনই অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। চক্রটি গাজীপুর ও টঙ্গীর আশপাশে বিভিন্ন এলাকায় রাস্তার ওপরে ড্রেজার মেশিনের পাইপলাইন দিয়ে সৃষ্টি করছে গতিরোধক, যা ঝুঁকি হয়ে উঠেছে যানবাহন চলাচলের জন্য। বিভিন্ন কৃষি জমি সহ অন্যদের জমির সীমানা প্রাচীর ভেঙে সেখানেও প্রতিস্থাপন করা হয়েছে পাইপলাইন। মানুষ তো কষ্ট আছে, মানুষের জায়গা জমিনের উপর নিতেছে, মানুষের ক্ষয়ক্ষতি হইতেছে। আইন অনুযায়ী কোনো ফসলি জমি, পুকুর বা জলাশয় ভরাট করা দণ্ডনীয় অপরাধ। এতে যেমন বন্ধ হচ্ছে কৃষিকাজ, তেমনি অস্তিত্ব সংকটে পড়েছে পুকুরে থাকা বিভিন্ন জলজ প্রাণীও। আমাদের এই সমস্যা হয় যে বালু জন লিক হয় না, বালু সারে ইয়ে হয় আর কি, কাপড় চোপড় পরা যা এই। তারপর মাঝে মাঝে পোলা পানি উষ্টা খাই পরে নিজেরা একটু দেখে যাওয়ার লাগে এই আর কি। ওই যে ওয়ালের উপরে ওয়ালটা ইয়ে হয়ে গেছে। এদিকে অভিযোগ এলে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান এ কর্মকর্তা। সিটি কর্পোরেশন এলাকার মধ্যে কোনো জলাশয় বৈধভাবে ভরাট করার কোনো নিয়ম নেই। এটা যদি কেউ করে থাকেন তাহলে তিনি আইন ভঙ্গ করছেন। আর আমাদের কাছে যদি এরকম কোনো অভিযোগ আসে তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আইনের স্পষ্ট নির্দেশনা মেনেই দূর হবে অনিয়ম, এমন প্রত্যাশা টঙ্গীবাসীর। লামিয়া তানজিন মাহমুদ, RTV। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও ঝালকাঠিতে নেই ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো স্থান বা ডাম্পিং জোন। বাধ্য হয়ে সুগন্ধা ও বাসুন্ডা নদীতে বর্জ্য ফেলছে কর্তৃপক্ষ। এতে দূষিত হচ্ছে নদীর পানি ও আশপাশের পরিবেশ, বাড়ছে স্থানীয়দের মধ্যে স্বাস্থ্য ঝুঁকি। পৌর কর্তৃপক্ষ বলছে শিগগিরই সমস্যার সমাধান করা হবে। ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দক্ষিণের জেলা ঝালকাঠির সুগন্ধা ও বাসুন্ডা নদী পরিণত হয়েছে পৌরসভার ময়লার ভাগাড়ে। 150 বছরের পুরনো প্রথম শ্রেণীর এই পৌরসভায় এখনও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করতে পারেনি কর্তৃপক্ষ। প্রতিদিন শহরাঞ্চলের প্রায় 5 টন বর্জ্য ফেলা হয় নদী ও অন্যান্য খালে। এতে বিষাক্ত হয়ে উঠছে নদীর পানি, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। কর্তৃপক্ষ যেখানে হালাইতে কয় ওই জায়গায় আমরা ফালাই। এখন এগুলো নির্দিষ্ট কোনো আমাকে জায়গা দেয় নাই। এখন তো আমরা এই কাজে আইয়াও আমরা গেছি ঠিকই। নদী পাড়ের এমন আবর্জনার স্তূপের কারণে বাড়ছে মশার উপদ্রব। চরম স্বাস্থ্য ঝুঁকিতে পৌর এলাকার প্রায় 85,000 বাসিন্দা। আশেপাশে যত লোক আছে সব নদীতে ময়লা ফেলাচ্ছে। পৌরসভার যে ময়লা ফেলাই জায়গা আর এই সব বাসি আমাদের এলাকায় আয়, আমরা একটু নাইতে পারি না, একটু পানি দইরা আনতে পারি না, কিছু পারি না। আমরা জানাই যে এই জায়গাটায় ময়লা না হালাও। আমরা অবিলম্বে এই ধরনের সরকারি প্রতিষ্ঠান করতে পরিবেশ ধ্বংস থেকে ঝালকাঠি পৌরবাসী তাদের পরিবেশকে রক্ষার দাবি জানাই। সমস্যার সমাধানে দ্রুত ডাম্পিং স্টেশন স্থাপন করা হবে বলে জানান পৌর প্রশাসক মোহাম্মদ কাউসার হোসেন। আমরা 5 একর জমি আমরা অ্যাকোয়ার করতেছি, এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট স্থাপন করা হবে। আমরা ইতিমধ্যে আমাদের কাগজপত্র এবং আমরা ডিসি অফিসে প্রেরণ করেছি এবং ডিসি অফিস থেকে অ্যাকোয়ারের কার্যক্রম চলছে। ইতিমধ্যে আমরা ফান্ডও পেয়ে গিয়েছি। আমরা আশা করছি যে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টটা তৈরি হলে আমাদের এই ভোগান্তি এবং পরিবেশের দূষণের হাত থেকে ঝালকাঠি পৌরবাসী বা
ঝালকাঠি রক্ষা পাবে। শুধু নদী নয়, শহরের বিভিন্ন রাস্তাঘাটেও ফেলে রাখা হয় আবর্জনা। ডাম্পিং স্টেশনের পাশাপাশি এলাকাভিত্তিক ময়লা ফেলার ডাস্টবিন স্থাপনের দাবি বাসিন্দাদের। আব্দুল হামিদ, RTV। মাত্র 300 মিটারের একটি সেতু যুক্ত করতে পারে নরসিংদী দ্বীপ ইউনিয়ন আলোকবালি প্রায় 1.5 লক্ষ মানুষকে। নদী পাড়ি দিয়ে শহরে পৌঁছাতে 30 মিনিটের পথ লাগছে 2 থেকে 3 ঘন্টা। ঘটছে দুর্ঘটনা। সদরের বাসিন্দা হয়েও শিক্ষা ও স্বাস্থ্যসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে চরের এই জনপদ। নরসিংদী প্রতিনিধি মোহাম্মদ মোর্শেদ শাহরিয়ারের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। নরসিংদীর দ্বীপ ইউনিয়ন আলোকবালি থেকে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। মেঘনার বুকে 24 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপ ইউনিয়নে বাস করেন প্রায় 1.5 লক্ষ মানুষ। রয়েছে 12টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, 3টি কমিউনিটি ক্লিনিক ও একটি স্বাস্থ্য কমপ্লেক্স। আলোকবালির সাথে করিমপুর ইউনিয়নের শ্রীনগরের দূরত্ব কেবল 300 মিটার। অন্তত এই পথে একটি সেতু নির্মাণ করা হলে আলোকবালি থেকে সদর ও অন্যান্য এলাকার সাথে সরাসরি যোগাযোগ সম্ভব। এতে জনদুর্ভোগ কমার পাশাপাশি কমবে ইউনিয়নটির কৃষিপণ্য পরিবহন ব্যয়। জরুরি রোগী হাসপাতালে নেয়া, বাজারে মালামাল আনা নেয়া সহ এলাকাবাসীকে প্রতিনিয়ত পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ। পঞ্চবটি টু আলোকবালি একটা ব্রিজ হয়, তো এই এলাকার মানুষ সুআজ্ঞা হবে, সুন্দরভাবে চলতে পারবে এবং ঝড় তুফানে তাদের কোনো বিঘ্ন ঘটবে না। নৌকা যে জায়গায় এখানে 30 মিনিট লাগে ওই জায়গায় 1.5-2 ঘন্টাও পার হয়ে যায়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে এরই মধ্যে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। খুব সম্ভবত ডিজাইনও করা হচ্ছে। এটা প্রকল্প যদি পাস হয়ে যায় তাহলে এই প্রকল্প এই ব্রিজও পাস হয়ে যাবে। ব্রিজ পাস হওয়া মানে আমরা কাজ শুরু করতে পারব। 9টি গ্রামের 1.5 লক্ষ মানুষের দুর্ভোগ লাঘবে একটি সেতু নির্মিত হলে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বদলে যাবে এই অঞ্চলের জীবন জীবিকার চিত্র। সাকিব আল হাসান, RTV। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধে টিকা দেবে সরকার। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি EPI এর আওতায় আগামী 1 সেপ্টেম্বর থেকে প্রায় 5 কোটি শিশুকে এই টিকা দেওয়া হবে। 9 মাস বয়সী শিশু থেকে 15 বছর 11 মাস 29 দিন বয়সী কিশোরেরা টিকাদান কর্মসূচির আওতায় থাকবে। এই বিষয়ে EPI কর্তৃপক্ষ জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম 10 কর্মদিবস স্কুলে ক্যাম্প করে ও পরবর্তী 8 দিন EPI সেন্টারে শিশুদের টিকা দেওয়া হবে। গ্যাফি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় আসা এই টিকা 3 থেকে 7 বছর পর্যন্ত সুরক্ষা দেবে বলে জানায় তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 90 লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং প্রায় 1 লক্ষের বেশি মানুষের মৃত্যু ঘটে। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তি চুক্তি চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। আর এর পরপরই নিজের এই সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ও ইউক্রেনীয় প্রেসিডেন্টের মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন বলেও জানান। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টানা কয়েক ঘন্টার বৈঠক শেষে ট্রাম্প জানান 3 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন তিনি। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, বিষয়টি নিয়ে টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন তিনি। হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলার মধ্যেই পুতিনকে ফোন করেন ট্রাম্প। জেলেনস্কি বৈঠকের দিন ওয়াশিংটনের নেটোভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গেও যৌথ আলোচনায় বসেন ট্রাম্প। সেখানে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি। বৈঠকে নেটোভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানরাও অংশ নেন। 3 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নয়, বরং 2 প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ী শান্তি চুক্তি চান প্রেসিডেন্ট ট্রাম্প। আর এটি অসম্ভব নয় বলেও জানান তিনি।
বলেন, যুদ্ধ বন্ধের চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার জন্য ইউরোপকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের অ্যালাস্কায় বৈঠকে বসেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে বৈঠকে কোনো সিদ্ধান্ত না আসলেও ইউক্রেন যুদ্ধ বন্ধে খুব ভালো সম্ভাবনা তৈরি হওয়ার কথা জানান দুই নেতা। ইমতিয়াজ আহমেদ, RTV। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসন অবসানে নতুন করে যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে হামাস। মধ্যস্থতাকারীদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর আলোচনায় বসার জন্য প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। সোমবার সংগঠনের জ্যেষ্ঠ এক সদস্য এই তথ্য নিশ্চিত করেন। মিশর ও কাতার নতুন প্রস্তাবটি ইসরায়েলের কাছে পাঠিয়েছে, তবে ইসরায়েলের তরফে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। প্রস্তাবটি এমন এক সময় আসলো যখন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহর ও এর কাছাকাছি শরণার্থী শিবিরগুলোতে যুদ্ধ সম্প্রসারণের পরিকল্পনা অনুমোদন করেছে। খেলার খবর। চমক রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের জন্য 31 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে দুর্দান্ত পারফর্ম করা হোসে মানুয়েল লোপেজ। তবে স্কালোনির দল থেকে বাদ গেছেন নজো ফার্নান্দেজ, কেভিন লোমোনাকো ও মারিয়ানো এইলু সহ 5 ফুটবলার। চোট কাটিয়ে উঠতে না পারায় ডাক পাননি পাওলো দিবালা। আগামী 5 সেপ্টেম্বর ভেনেজুয়েলাকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। এরপর 10 সেপ্টেম্বর ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের যাত্রা শেষ করবে স্ক্যালোনির দল। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।